গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল একটা দাদা এসে আমাদেরকে একটা পার্সেল ডেলিভারি করে দিয়ে গেল। দেখতেই পাচ্ছ সাইকেলে করে একটা ব্যাগ নিয়ে এসেছে আর একটাই পার্সেল। তো প্রথমেই দেখে দাদাটাকে একটু কেমন কেমন আমার মনে হলো, কারণ পার্সেল দাদারা তো অনেক বড় ব্যাগ নিয়ে আসে, অনেক পার্সেল থাকে। তো ওই যে প্রথমেই গন্ডগোল লেগেছিলো, তারপরে আবার দাদাটা চলে গেছিলো। তো যখন আমরা পার্সেলটা খুললাম, মানে অ্যাকচুয়ালি যেহেতু পেমেন্ট করা ছিল, একটা ওটিপি শেয়ার করতে হতো, কিন্তু দাদাটার ওটিপিটা নেয়নি। পার্সেলটা দিয়ে সাইকেলটা নিয়ে দেখলাম চলে গেল। তো আমরা আবার প্যাকেজিংটা খুললাম, খুলে টুলে দেখি কি দাদাটা আবার চলে এসে বলছে ওটিপিটা নেওয়া হয়নি। আর হচ্ছে এই ওপেন বক্স ডেলিভারির একটা ব্যাপার আছে। এখন আমাদের দেখো দু রকমের জুতো চলে এসছে, মানে আমরা চেয়েছিলাম এক রকমের, কিন্তু এসেছে দু রকমের, আমার আর রহনার দুজনা দুটো। সো গাইস, আজকে হচ্ছে মা একটা গ্রোথ দিয়েছে। আর এটা হচ্ছে গুড আফটারনুন বললেই চলে, কারণ এখন কত বাজে 12:40। সো একটা বাজতে চললো। আর দেখো কি ঝাড়া রোদ দিয়েছে আজকে, সকালবেলায় এত রোদ ছিল। সো এদিকে আমার আন্টি আসছে, এদিকে আমরা পাটি পেতে মানে পালতা পেতে ইয়ে করছিলাম। সো এবার কি হয়েছে, কি খুব রোদ। আমার ভাইকে নিয়ে বসেছিলাম, ঘুমিয়ে গেছিল তাই রেখে এসেছি ওকে। সো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে সকাল সকাল উঠে একদমই দেরি করিনি, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। কালকে সারা রাত ছেলেটা আমার ঘুমায়নি, প্রচণ্ড কান্না করেছে, আর ভীষণ ঠান্ডা লেগে গেছে। কয়েকদিন ধরে ভাবছিলাম যাব, তো ওই যে বাড়াবাড়ি হয়ে গেল, তারপরে এখন ছুটতে হবে। তো রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে, যেহেতু মা ওদিক থেকে অনেকটাই বেলাতে বেরোচ্ছে, মানে ওদিককে দাদাদেরকে রান্নাবান্না সমস্ত কিছু করে দিচ্ছে। বৌদি যেহেতু বাড়িতে নেই, বাপের বাড়িতে, তো সেই জন্য আর কি সমস্ত কিছু খাবার দাবার বানিয়ে টানিয়ে দিয়ে আসছে, যাতে ওদের সেই দিনটা কষ্ট না হয়। তো পরের দিনটা থেকে তারপরের দিন মা আবার চলে যাবে। কয়েকদিন ধরেই বলছিল আসবো, কারণ কয়েকদিন পরেই তো বৌদি ডেলিভারি, তখন তো আর মা আসতে পারবে না। তখন আমাদের বাড়িতেও আর একটা নতুন পুচকু আসবে, তো তাকে ছেড়ে আর কি করে আসবে বলো। আজকে সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসবো সেরকম মানে সময়ই হয়ে ওঠেনি। এখন ঘড়িতে বাজে 2:15। আমার মা আজকে আসছে আমাদের বাড়িতে, তো মায়ের আসার কথা ছিল। তুই কিন্তু রেডি হলি না, আমি কিন্তু বেরিয়ে যাবো, তখন আর দাঁড়াবো না, কিন্তু আমি বলে দিলাম। জিন্সটা পরে নে, ওই তো জিন্স, ওই জিন্সটা পর। হ্যাঁ, ওই যে উপরে আছে, হ্যাঁ ওটা পরে নে। আর একটা কথা হচ্ছে যে মা আসবে। মা তো বিগত 2.5 বছর আমি এখানে আছি, 2.5 বছর ধরে বহরমপুরে আসছে, যেহেতু কালীবাড়িতে মেলা বসেছে। আর আমি আগে যে বাড়িটায় ভাড়া থাকতাম, ওটাতে কালীবাড়ি দিয়ে আসলে একটু সুবিধা হয় বেশি। হ্যাঁ, তো এখন তো ওই বাড়িটায় মানে আমি থাকি না, তো এখন আবার এই কারবালা সানসাইন স্কুল আসলে আমার বাড়ি আসার সুবিধা। তো আমার মা সানসাইন স্কুল, আর মানে কাশিমবাজার স্টেশন থেকে টোটোওয়ালাকে সানসাইন স্কুলের সামনে নামবো সেটা আর বলতে পারবে না। মানে এর আগে মা এসেছিল, যতদিন 10 দিন থেকেছিল, তিতাকে রোজ ওই সানসাইনের স্কুলের সামনে থেকে দিয়ে আসতো, টোটোতে নিয়ে আসতো। তাহলে সানসাইনের স্কুলটা আমার মা ভালো করেই চেনে, এই রাস্তাটাও আমার মা চেনে। কিন্তু আমার মায়ের এখন বক্তব্য, আমার মাকে এখন আনতে যেতে হবে, আমার মা যেতে পারবে না। এক কালীবাড়ি দিয়ে আসতে গিয়ে 2.5 বছরে মনে হয় কিছু নাহলে 10 বার আমার বাড়িতে এসছে, 10 বার উল্টোপাল্টা রাস্তায় চলে গেছে। তো এরকম মানুষ, মানে মনে রাখতে পারে না। এখন তো কালীবাড়ি দিয়ে আসতেই পারবে না, কারণ মেলা বসেছে, দিকই ঠিক করতে পারবে না কোন দিকটা। তো এখন যাচ্ছি মাকে আনতে। তারপরে দেখো তুই পুচকুকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। ওর নাম লেখা আছে 18 নম্বরে, 2টোর সময় ডাক্তার এসছে, 3:30 পর্যন্ত থাকবে। আমি ভাবছি মায়ের ট্রেনটা আবার লেট করেছে, 2:40 মনে হয় ট্রেনটা দাঁড়াবে এখানে এসে। তো আমি টোটো 2:30টার সময় বেরিয়ে যাবো, 2:40 দাঁড়ালে ওখান থেকে মানে 20 মিনিটের মধ্যে চলে আসবো বাড়িতে। এসে আবার 10 মিনিটের মধ্যে 3টের সময় বেরিয়ে যাবো, ওখানে 3:15-20 হতে পৌঁছাবো। ডাক্তারটা দেখিয়ে নেবো, হয়ে যাবে। তো চলো। তো অলরেডি গেট পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে ট্রেনটা আর কি ঢুকবে সেই জন্য গেটটা পড়েছে। আর আমি কিন্তু একদম ঠিকঠাক টাইমেই চলে এসেছি, খুব একটা লেট করিনি, মানে মাও নামবে আমিও পৌঁছে যাবো। আমি হচ্ছে ওই পিঠেগুলোটা নাই না, মাংসটা আনলে ভালো হতো, মাংসটা আমার ছেলেকে শেখতে পারতাম। পিঠেগুলো বললাম, তারপর বাবা বলছে এখানে কি পাওয়া যায় না, তুমি ওখান থেকে আনতে বলেছো, তাই বলছে। মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আর টোটোওয়ালাটাকে চেঞ্জ করিনি, ওই কাকুটার টোটো করেই আমি একদম সোজা চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। মাকে বললাম তুমি একটু বেড়ে টেড়ে খেয়ে নিও, আমি আর বেড়েও দিতে পারলাম না। তো তারপরে দেখো ছেলেকে এখানে এসে ডাক্তারকে দেখালাম, তো উনি বললো ছেলের বুকে নাকি প্রচণ্ড পরিমাণে সর্দি বসে গেছে।
আর সর্দিটা মানে এতটাই বসে গেছে যে গ্যাস দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অবশ্য এখন মানে ডাক্তারের কাছে গেলেই কিন্তু বাচ্চাদেরকে গ্যাস দেওয়ায়, জানি না এটা কেন। আমাদের বেলাতে মানে আমার মেয়ের বেলাতে কিন্তু এতটা গ্যাসের ইয়েটা ছিল না। এখন দেখি বাচ্চাদের একটু বেশি ঠান্ডা লেগে গেলেই গ্যাস দিতে হয়, আর গ্যাসটা তো আনলিমিটেড, মানে লিমিটেড হলে হয়, একবার না। আমার ছেলেকে দিয়েছে মানে কি নেবুলাইজ না কি বলে আর কি, ওইটা দিয়েছে 2বার, আর একটা নর্মাল যেটা ইয়ে হয় ওটা দিয়েছে হচ্ছে 4বার, মানে টোটালে একদিনে 6বার করে ওকে দিতে হবে। তো আমি কিভাবে ওকে দোকানে নিয়ে যাব বলো, এটাও একটা বড় সমস্যা। তো আমার বর বলল যে তুমি একবারে একটা মেশিন নিয়ে নাও, তো ওটা থেকে পরে বাড়িতেই দিবা। তো ওর মতো আর কি সেই রকম কাজ। আর এখানে দেখো আমি আজকে একটুখানি সরা পিঠে বানাবো। মা এই সরাটা বয়ে বয়ে এনেছে, মানে মাটির এতগুলো জিনিস মাকে দিয়ে বয়ে আনিয়েছি যে মা হচ্ছে বিরক্ত, ব্যাগ টেনে আনতে পারছে না। আর মাটির জিনিস না ভারী হয়, ওই সরা, তারপরে হচ্ছে ধরো দুটো মানে সরা পিঠে করার জন্য একটা ঢাকা থাকে, একটা মালসার মতো থাকে। আমার ধুনুচিটা একটু হারিয়ে গেছে, ধুনুচি। তো টুকিটাকি ওই মাটির জিনিস আনতে গিয়ে আমার মায়ের ব্যাগটা আরও বেশি আর কি ভারী হয়ে গেছে। তো মানে ওটা ছিল পরের দিন, মানে আগের দিনকার ভ্লগ, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালে হচ্ছে আমার ছেলেকে, মানে আগের দিন রাত থেকেই তো গ্যাস দেওয়া শুরু হয়ে গেছে, আর ছেলের ভিতরটা প্রচণ্ড ঘরঘর করছে। এমনিতে ছেলে আমার ভীষণই স্ট্রং, তার জন্য না, কিন্তু সেই দিন যা রাতে কেঁদেছে, মানে ঘুম মানে হয়ে থেকেও কোনো দিন এত পরিমাণে কাঁদেনি। তো এই যে কান্নাটা করেছে না, মানে ওইটাতে আমার মানে ভয় হয়ে গেছে, মানে কী হয়েছে। আমি যেহেতু একা থাকি ছেলেকে নিয়ে, রাত্রির বেলায় যদি ছেলে কান্নাকাটি করে না, সত্যি কথা বলতে খুব ভয় লাগে যে কি হলো, কিছু বুঝতেও পারি না। বড়রা থাকলে একটু বুঝতে পারে, আমি সেটাও বুঝতে পারি না। তো গ্যাস ট্যাস দিয়ে একটু বাজারে যাব, বাজার করতে। উপরে উঠে বসে পড়েছে। আজকে ওই জন্য মাছের বাজারে ভিড়ও কম। চিংড়ি কত করে? 150 টাকা করে চিংড়ি নেয়, আমরা যেদিনই নিই। এই ইলিশগুলো দেখতেই সুন্দর হয়, খেতে ভালো হয় না। শীতে মাছ শীতে কিছু না কেন কেমন হয়ে গেছে ইলিশগুলো, টেস্ট না। কত করে ইলিশ? আর চিংড়ি কত করে কাকু? চাকা করা হয়। আচ্ছা তুমি এই মাছগুলো তাহলে কি করবা? এগুলো এরম দেখে এনেছো কেন? না কালকে কার এগুলো? ওই না, আমি চিংড়ি কত করে তাই বলো? 25 টাকা আজকে ধরো। আমি আর অহনা দুজন মিলে এত পরিমাণে বাজার করেছি যে ব্যাগে আর বাজার ধরছে না। 3টে ব্যাগ পুরো ঠাসা, মানে বয়ে আনতে পারছি না সমস্ত কিছু, মানে প্রচুর আর কি বাজার করেছি। এইটা হচ্ছে সেই শিম বাটা। শিম বাটাটা খেতে এত ভালো লাগে। মা তুমি খেয়েছো কোনোদিন শিম বাটা? মা কোনোদিন খাইনি, তাই হচ্ছে আমি ভাবলাম যে আজকে একটুখানি, এত বাজারে গেছিলাম, বাজার থেকে তেলে কালো জিরে ফোড়ন দিবা, লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিবা, তারপরে চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে দিবা, তারপরে চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়ে আবার মিক্সিতে ভেজে দিবা। আমি যেদিন সময় পাবো শেয়ার করব। তো আজকে দেখো রান্না বান্না হচ্ছে শিম বাটা, যেটার মধ্যে চিংড়ি মাছ অ্যাড করে দেবো। আর এখানে হচ্ছে এই যে ভাপ পড়ে গেল ক্যামেরাতে, দেখো কেমন। এখানে হচ্ছে মাছের বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আবার ভাত পড়ে গেল, আর ওই চিংড়ি মাছ, আর হচ্ছে ঘোলা ঘোলা মূলের শাক ভাজা। হুটো পাটা করে আর বেশি কিছু বাজার করলেও রান্না করা হয়নি। বাড়িতে তেমন কিছু বাজার ছিল না, সেই জন্য মা আর কি রান্নাবান্না কিছু চাপাতেও পারেনি, আর বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বাজার থেকে এসে আমি আবার মাছগুলো সব কেটে বেছে ধুলাম, মা রান্নাটা বসিয়ে দিয়েছিল। আর মাছের তরকারিটা আমি করেছি, শিম বাটাটা আমি করেছি, শাক ভাজাটা মাই করেছে। আর হচ্ছে তোমার এই খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, তো শিম বাটাটা স্পেশালি মাকে খাওয়ানোর জন্যই আজকে বানানো।
এত টেস্টি হয়, তোমরাও একবার খেয়ে দেখো। একদম সিম্পল একটা রেসিপি। সিমগুলোকে সিদ্ধ করে নেবে, কড়াইয়ের মধ্যে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে ওই সিদ্ধ করা সিম বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনেপাতা দেবে, তারপর ওটা মিক্সিতে বেটে নিয়ে একটু তেলে ভেজে নেবে। এত ভালো লাগে না খেতে, কি বলবো, বুঝতেই পারবে না যে এটা সিম বাটা। তো তারপরে দেখো এখানে হচ্ছে দুধের ক্ষীর বানানো চলছে। মানে আজকে সন্ধ্যাবেলায় আমার মানে ইচ্ছা ছিল স্পেশালি, যে মা যখনই বলেছিল আসবে একটু ভাজা পুলি খাবো। ভাজা পুলিটা না খুব মানে ভালো লাগে। দেখো আমি সমস্ত রকম পিঠে কিন্তু নিজে হাতেই বানাতে পারি, মানে ভাজা পুলি, দুধ পুলি, মানে যেগুলো আর কি নর্মাল পিঠে হয় সবই আমি বানাতে পারি। কিন্তু ছেলে নিয়ে না এইসব কাজগুলো একটুখানি, আর সত্যি কথা বলতে আমার বরাবরই কাজ করতে খুবই ভালো লাগে, বসে থাকতে একদমই ভালো লাগে না। নতুন নতুন কিছু বানানো, খাওয়া দাওয়া ট্রাই করা, এগুলোতে আমি সত্যি ভালোবাসি, কিন্তু ছেলেকে নিয়ে না এইসব করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি দেখো একদিকে ডাল সিদ্ধ করেছি, ভাজাপুলির জন্য তো মুগ ডাল লাগে, এখানে মুগ ডাল, কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ করে একটা ব্যাটার করে নিয়েছি। এটার মধ্যে খেজুরের পাটালি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাল গুঁড়ো দিয়ে মাকে এটাকে মাখতে দেব। আর দুধটাকে ক্ষীর করে নিয়েছি, তারপরে সুন্দরভাবে ছোট ছোট সাইজের পুলি করে এর মধ্যে দিতে হবে। ওই তো কড়াই বসালাম। প্রথমটা হওয়ার পরে ফেলে দিতে হয় পিঠে না, এটা আজকে আবার সেই তুলে রেখেছিলাম না, বলছে মা এটা খাবো, তাই বলছে। বলছে এটা খেতে হয় না, ঠাকুরকে দিতে হবে। বলছে কোথায় ঠাকুরকে দিলে না, বলছে ওরম করেই রেখে দিতে হয়। নুন পাড়িয়েছে আমাদের করতো না ছোটবেলাতে। ঠিক আছে, এই যে কোনটা আরাধ্যার পুলি, এইটা হ্যাঁ ফ্যান্টাসি হয়েছে আরাধ্যার পুলি। দারুণ হচ্ছে সবার পুলি। এই যে এইটা আমার একটা আলাদা আলাদা করে রাখ, হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করে রাখ, নাহলে আবার লেগে যাবে। আমি তেল গরম করতে দিয়ে এসেছি, কটা হয়ে গেলে ভাজতে দিয়ে আসবো। অল্প অল্প করে ভাজতে হবে তো এগুলো। পাকা তুই